দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর ঢাকায় এসে পৌঁছলাম। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসার ঠিকানায় চলে গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই একটা সুন্দরী স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি রাকিবের বাসা, কিন্তু আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। গ্রামে আমরা 1 থেকে 10 পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি, বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা, এখন রাকিব কি বাসায় আছে? সুন্দরী মেয়েটা বলল, ওহ, তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? আমি বললাম, জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। মেয়েটি বলল, সবই বলবো, তার আগে ভেতরে আসুন। এই শুনছো, বাহিরে এসে দেখো কে আসছে। রাকিব ভেতর থেকে বলে উঠলো, কে আসছে? রাকিব এই বলে যেই আমাকে দেখলো তখনই আনন্দের সহিত বলে উঠলো, আরে দোস্ত, কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ ভালো। সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না। রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এইদিকে অনেক ধকল গিয়েছে। আচ্ছা, এসব কথা পরে হবে, তার আগে ফ্রেশ হয়ে আয়। এই নীলা, যাও রনির জন্য ভালো কিছু খাবারের আয়োজন করো। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। নীলা এই বলেই চলে গেল। রাকিব বলল, এখন বল ঢাকায় কেন আসছিস? আমি বললাম, ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু তার আগে বল, নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসে পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়ে করলি ভালো কথা, কিন্তু আমাদের ফোন করেও তো জানাতে পারতি, জানালি না কেন? রাকিব বলল, বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলেছিলাম। এসব আলোচনা করতে রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে এসো, খাবার রেডি হয়েছে। রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রী ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিতেই বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব, ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে। তাছাড়া আজকালের যুগে মেয়েরা ভালো মানের রান্না করবে তো দূরের কথা, কিচেনের কাছেই যায় না। সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে। রাকিব বলল, আর বলিস না, দিনে 1000 রকম আইটেমের খাবার সে আমাকে রান্না করে খাওয়াবে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্য তো নীলার রান্না করা খাবারে এতটা জাদু। নীলা রাকিবকে একটু খোঁচা মেরে বলল, খুব পাম দেওয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি সত্যি আপনার রান্নার হাতটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতে রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? আমি বললাম, না মানে 2টা দিন তোর এখানে আপাতত আমাকে থাকতে হবে। এ কথা বলতে নীলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে হয় তোর থাকা হবে না। আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? রাকিব বলল, আজ রাত 9টায় নীলাকে নিয়ে বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না। এজন্য আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে, সেটা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। রাকিব বলল, কিরে, কি ভাবছিস? ওখানে কোনো সমস্যা হবে না, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানেই চলে যা। রাকিবের আচরণে কেমন জানি নিজেকে অসহায় লাগছে, মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না, এখানে থাকাতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, আমি বরং এখান থেকে চলে যাই। এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটা আর প্রয়োজন হবে না, ভালো থাকিস, আমি চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেনটার কথা মনে পড়ে গেল। এই চেনটা রিদিতাকে দেবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠলো, কিরে, কিছু বলবি? আমি বললাম, না তেমন কিছু না, এই চেনটা ভাবিকে দিতে ভুলেই গেছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, ভাইয়া দাঁড়ান। আমি বললাম, হ্যাঁ বলেন। নীলা বলল, ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমাদের কোনো সমস্যা হবে না। নীলার এমন কথায় কেমন জানি একটা শখ খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠলো, দোস্ত, নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। আমি বললাম, না রে দোস্ত, সেটা আর লাগবে না, ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না, কোথাও না কোথাও জায়গা হবেই। এই বলে রাকিবের বাসা থেকে বের হলাম। ঘড়িতে লক্ষ্য করতে বুঝলাম রাত অনেক হয়ে গেছে। এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যে থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফেই বন্ধুত্ব থাকে, এরপর তাদের কোনো উপকারেই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলেও ভালো হতো, শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল। এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যার আশা করে ঢাকাতে আসলাম সে এমন রিয়াক্ট করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, বাবা, আমার মেয়েটাকে ওই বখাটের হাত থেকে বাঁচাও প্লিজ। বৃদ্ধ লোকটি মিনতির সুরে বলতেই কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোক
লোকটির সঙ্গে যেতেই কিছু দূরে লক্ষ্য করলাম দুইটা বখাটে মেয়েটার শরীরে হাত দিতে চাচ্ছে, কিন্তু মেয়েটা তার হাত বারবার সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না। এক পা সামনে এগোতেই মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না, তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতে হবে, তবেই না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে। এসব ভাবতেই বৃদ্ধ লোকটি বলল, বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও, নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়ে রেহাই পাবে না। আমি আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম। সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলেই পিছন দিক থেকে দুই বখাটেকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো। কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি, তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠলো, বাবা এবার ওকে ছেড়ে দাও, নয়তো মারা যাবে। আমি বললাম, না আঙ্কেল, ওকে পুলিশের হাতে তুলে দিব, এদের ছাড়া দিলে রাস্তাঘাটে আরো বখাটেগিরি করবে। বখাটে ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ আমাকে আর মাইরেন না, আমি আর জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না, তারপরও আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না। মেয়েটি কান্না করে বলল, না ভাইয়া ওকে ছাড় দিবেন না, আজ আপনি আমাকে না বাঁচাতে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না, সুইসাইড করতে হতো আমায়। আমি বললাম, কি বললো শুনলি তো, এখন তোকে কোনো ছাড় দেওয়া হবে না, তোকে পুলিশের কাছেই দিতে হবে। আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল, বাবা একটু অপেক্ষা করো, পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি, তারা আসতেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বখাটেকে ধরে নিয়ে গেল। তারপর আঙ্কেলকে নিতে একটা প্রাইভেট কার এসে নিয়ে গেল। গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক। আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞাসা করেছিল যদি সমস্যা হয় আমাকে জানিও, এই হলো আমার ভিজিটিং কার্ড। প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো। রাতটা ফুটপাতেই নির্ঘুমে কাটিয়ে দিতে হলো। এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হারে হারে টের পাচ্ছি। গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না। আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম, সকালে একটা না একটা থাকার ব্যবস্থা হয়েই যাবে।